বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসা আমার 4 দিন হয়ে গেছে। এখন আমি আমার স্বামীর রুটিন ঠিকভাবে বুঝতে পেরে গেছি। আমার স্বামী প্রতিদিন রাতের বেলা দুধ খেতে পছন্দ করে। আমার ভুলে যাওয়ার রোগ ছিল। ছোটখাটো কথায় আমি প্রায় ভুলে যেতাম। আর কোনো কথা যদি একবার আমার মাথায় ঢুকে যেত তাহলে আমি ঘন্টার পর ঘন্টা সেই ব্যাপারেই চিন্তা ভাবনা করতে থাকতাম। 3 দিন ধরে প্রতিদিন আমার স্বামী আমাকে এই কথাটা মনে করিয়ে দিয়েছিল যে প্রতিদিন রাতে খাওয়ার পরে ঘরে আসার সময় মনে করে দুধের গ্লাস নিয়ে আসবে। দুধ না খেলে রাতে আমার ঘুম আসে না। কিন্তু আজকে আমি আবার তার এই কথাটা ভুলে গেলাম। আর যখন আমি ঘরে এসে বিছানায় বসলাম তখন সে আমার কাছে দাঁড়িয়ে রেগে রেগে আমাকে এই কথাটা আবার বলল। আমি লজ্জিত হয়ে তাড়াতাড়ি নিজের জায়গা থেকে উঠে যতক্ষণে আবার রান্নাঘরে এলাম ততক্ষণে আমার শাশুড়ি নিজের ঘরে চলে গেছিল। দুধ গরম করে যখন দুধের গ্লাস হাতে নিয়ে ফিরছিলাম তখন একটা জিনিস শুনে হতভম্ব হয়ে গেলাম। কেননা আমার শ্বশুর শাশুড়ির ঘর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল। আমার শাশুড়ি বারবার একটাই কথা বলে যাচ্ছিল যে এখন অন্তত থামো, আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমার শক্তিতে আর কুলোচ্ছে না। তুমি খুব ক্ষমতাবান কিন্তু আমি দুর্বল, আমি আর পারছি না। তখন আমার শ্বশুর রেগে ভারী গলায় বলল, এতে না করার মতোই ব্যাপার হলো, আমি তোমার কোনো কথাই শুনবো না। এদিকে আমার কাছে এসো আর তাড়াতাড়ি করে শুরু করে দাও। তাদের দুজনের এসব কথা শুনে আমি ভাঙা হৃদয়ে ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এলাম। ঘরে এসে স্বামীর হাতে দুধ দিয়ে আমি ঘুমানোর জন্য বিছানায় শুলাম, কিন্তু আমার ঘুম আসছিল না। মনের মধ্যে এই কথাটাই ঘুরে ফিরে এসেছিল যে আমার শ্বশুর তো দেখতে রোগা পাতলা মানুষ, কিন্তু আমি জানতাম না যে তিনি এত বেশি ক্ষমতাশালী যে এই বয়সেও আমার শাশুড়ির চিৎকার বের করে দেন। আমিও মনে প্রাণে এইরকমই স্বামী চাইতাম, কিন্তু আমার স্বামী খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। আমি এসব কথা ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে গেলাম। সকালে আমার ঘুম ভাঙলে ঘর থেকে বাইরে বেরিয়ে দেখলাম আমার শাশুড়ি প্রতিদিনের মতো বাড়ির কাজ করছিলেন, আর তার মেজাজ একদম নর্মাল ছিল। মনেই হচ্ছিল না যে সারা রাত তার উপর এত ধকল গিয়েছে। দুপুরবেলা যখন আমার শ্বশুর বাড়িতে এলেন তিনি এসেই সঙ্গে সঙ্গে আমার শাশুড়িকেও ঘরের মধ্যে ডেকে নিয়ে গেলেন। আমার রান্না হয়ে গেছিল। আমি আমার শ্বশুর শাশুড়িকে খাওয়ার জন্য ডাকতে তাদের ঘরের দিকে গেলাম। যখন আমি ঘর দরজার কাছে পৌঁছালাম তখন এটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম যে রাতের মতো একই কথা আবারও আমার শাশুড়ি বলছিলেন যে আমি ক্লান্ত হয়ে গেছি, এখন অন্তত থামো, আমার উপরে একটু দয়া করো। এই বয়সে আমার এত ক্ষমতা নেই যে আমি এসব সহ্য করতে পারবো। আমি অবাক হয়ে সেখান থেকে রান্নাঘরে ফিরে মনে মনে এটাই চিন্তা করছিলাম যে সে এতটা শক্তিশালী হয়ে পড়ে আর শাশুড়ি তার সাথে পেরে ওঠে না। আধ ঘন্টা পরে আমি যখন আবার তাদের ঘরের কাছে গেলাম তখনও সেই একই আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এখন তো আমি পুরো হতভম্ব হয়ে পড়লাম, আর আমি এটা ভাবতে বাধ্য হলাম যে আমার শ্বশুর কিছুতে একটা জিনিস খায় অথবা ব্যবহার করে যার কারণে তিনি এত সময় ধরে সেই একই কাজ করে যেতে পারছেন, আবার ক্লান্তও হচ্ছেন না। এখন আমি এটা জানার জন্য উৎসুক হয়ে গেলাম যে আমার শাশুড়ি তাকে কি এমন খেতে দেয় যার কারণে সে একটুও ক্লান্ত হয় না। প্রায় 15 মিনিট পরে আমার শাশুড়ি নিজেই ঘর থেকে বাইরে এলেন। ঘর থেকে বেরোনোর পর তার চেহারায় ক্লান্ত ভাব ফুটে উঠেছিল। তিনি তার 2 হাত নিজের কোমরের উপর রেখে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, এই কোমরের যন্ত্রণা না জানি কবে আমার পিছন ছাড়বে। শাশুড়ির এই কথা শুনে আমি খুব কষ্টে নিজের হাসি চেপে রাখলাম। মুখ ফসকে কিছু বলে ফেলেছিলাম প্রায়, কিন্তু অনেক কষ্টে নিজেকে আটকালাম। এখন আমি এটাই জানতে চাই যে আমার শ্বশুর এমন কি করে যাতে তার শক্তি এতটা পরিমাণে বেড়ে গেছে, কিন্তু অনেক দিন ধরে তাদের উপরে নজর রাখার পরেও আমি সেই জিনিসটা অবধি পৌঁছাতে পারলাম না যেটা তার শক্তি এতটা বাড়িয়ে দিয়েছে। আমার স্বামী তার বাবার থেকে একদমই আলাদা ছিল। সে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ত। সে প্রায়ই রাতে খাওয়া দাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ত, আর আমি স্বামীর ভালোবাসার জন্য তৃষ্ণার্ত হয়ে মাঝরাত অবধি জাগতে থাকতাম। আর তখনই আমার ধ্যান একা একাই নিজের শাশুড়ি শ্বশুরের ঘরের দিকে চলে যেত যে তারা এই বৃদ্ধ বয়সেও কিভাবে নিজেদের জীবনের আনন্দ নিচ্ছেন। বাপি আজ রাতেও আমার ধারণার থেকে আগেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি মনমরা হয়ে পড়েছিলাম আর ভাবছিলাম যদি আমার স্বামীও আমার শ্বশুরের মতো শক্তিশালী হতো
তাহলে আমিও জীবন ভরপুর আনন্দের সাথে কাটাতে পারতাম। এখনও আমার কানে শাশুড়ির আওয়াজ বাজতে লাগলো, যখন তিনি আমার শ্বশুরকে বলছিলেন যে এখন থামো, আমাকে ছেড়ে দাও, আমার দম ফুরিয়ে গেছে, আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই কথা যখনই আমার মনে পড়তো তখনই আমার হৃদয়ে তুফান উঠে যেত। এখন শুয়ে শুয়ে আমার মাথায় এই চিন্তা এলো যে কেননা আমি তাদের ঘরে উকি দিয়ে দেখি যে তারা দুজনে এমন কি করেন, আর আমার শ্বশুর এমন কি খায় যে তার শক্তি চরম সীমা অবধি পৌঁছে যায়। আমার শ্বশুর শাশুড়ির পেছনে অনেক দিন অবধি তদন্ত করেও আমি কিছু পাইনি। তাই আমি ভাবলাম যে তারা নিশ্চয়ই সেই জিনিস নিজেদের ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে, আর আমি যে কোনো মূল্যে সেই জিনিস দেখতে চাইতাম। এই সময় আমার হৃদয় তাদের দুজনকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠল, যে তারা দুজন ঘরের মধ্যে কি করছে। আমি সঙ্গে সঙ্গে নিজের জায়গা থেকে উঠে ধীর পায়ে শাশুড়ি শ্বশুরের ঘরের বাইরে এসে দাঁড়ালাম। তাদের ঘরের লাইট এখনো জ্বলছে, তার মানে এই যে তারা দুজন এখনো জেগে আছেন। তখনই বাইরে থেকে তাদের আবার আওয়াজ আসতে লাগলো। আমার শাশুড়ি একইভাবে আমার শ্বশুরকে বলে যাচ্ছিল যে তুমি এই বয়সেও একদিনের জন্য আমাকে ছাড়ো না, তুমি তো জানো যে আমার এখন এত শক্তি নেই। আর আমার শ্বশুর বলছিল ব্যাস আর একটু সময় সহ্য করে নাও, তারপরে আমি আজকে তোমাকে আর বিরক্ত করব না। আমার শাশুড়ি এরপরে কিছু সময়ের জন্য চুপ হয়ে গেল, আর আমি জানালা দিয়ে ভেতরের দিকে দেখার চেষ্টা করলাম যে ভেতরে কি চলছে। কিন্তু জানালার সামনে একটা কাপড় টাঙানো ছিল, যার মধ্য দিয়ে আওয়াজ তো বাইরে আসছিল, কিন্তু বাইরে থেকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। কিছু দেখতে না পেয়ে আমার মন খারাপ হয়ে গেল, আর আমি খারাপ মন নিয়ে নিজের ঘরে ফিরে এলাম। এরপরে আস্তে করে বিছানায় এসে শুয়ে পড়লাম। তখন আমার স্বামী অদ্ভুত স্বরে বলল যে তুমি এই সময় কোথায় গিয়েছিলে। তার কথা বলার ধরন আমাকে অবাক করে দেয়। আমি চট করে তার দিকে ঘুরে দেখলাম সে নিজের জায়গা থেকে উঠে বসে আছে। এরপরে সে আমার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে বলল, তুমি কি ভেবেছিলে যে আমি ঘুমিয়ে পড়েছি? তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে আর আমি জানতেও পারবো না? ওর কথা বলার ধরন আমাকে অবাক করে দিল। সত্যি সত্যি বলো, কোথায় গিয়েছিলে তুমি? আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে বলতে লাগলাম, আমার শরীর গোলাচ্ছিল আর মাথাটাও প্রচণ্ড ব্যথা করছিল, এই কারণে আমি বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। এতে কি এমন দোষ হয়েছে যে তুমি এভাবে কথা বলছো? তখন ও এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তারপরে আবার বলল, তোমাকে কে বলেছে মধ্যরাতে ঘরের বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করতে? এরপরে যদি কখনো শরীর খারাপ হয় বা মাথা ব্যথা করে তাহলে আমাকে ডেকে নিয়ে যাবে, এভাবে একলা ঘরের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। এটুকু বলেই সে আবার ঘুমিয়ে পড়ল। ও এটুকু জানার প্রয়োজনও বোধ করলো না যে আমার হৃদয়ে কিসের তুফান চলছে। আমি ওর স্বাদ পাওয়ার জন্য ব্যাকুল হয়েছিলাম, কিন্তু নিজে ওর কাছে যাওয়ার সাহস হচ্ছিল না, কারণ আমার ভীষণ লজ্জা করছিল। এসব ভাবতে ভাবতেই না জানি কখন ঘুমের দেশে হারিয়ে গেলাম। প্রতিদিন রাতে শ্বশুর শাশুড়ির কথা শুনতে থাকতাম, যেটা আমার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমি সবসময় মনে মনে ভাবতে থাকতাম যে যেভাবেই হোক আমাকে দেখতেই হবে তারা সব সময় ঘরের মধ্যে এমন কি করতে থাকে। একদিন আমার স্বামী বলল যে ও 2 দিনের জন্য শহরের বাইরে যাচ্ছে, আরও 2 দিন পরেই বাড়িতে ফিরবে। যখন ও আমাকে এই কথা বলল তখন আমার মাথায় একটা খুব সুন্দর আইডিয়া এলো। আমি ভাবতে লাগলাম যদি আমি এই ব্যাপারটা জানার চেষ্টা করি তাহলেই আমি এই ব্যাপারে সবকিছু জানতে পারবো। আমার শ্বশুর শাশুড়ি রাতের খাবার পরে ছাদে একসাথে হাঁটাহাঁটি করত আর একে অপরের সাথে কথা বলতে থাকতো। আমি তাদের দুজনকে দেখে অবাক হয়ে ভাবতাম যে এত দিন ধরে একসাথে কাটানোর পরেও তাদের দুজনের মধ্যে কত সুন্দর মিল। তারা ছোটখাটো কথাও একে অপরকে বলতে থাকতো, কিন্তু আমার জীবন ওই দুজনার থেকে সম্পূর্ণ আলাদা। তারা দুজন এই বয়সে পৌঁছে যাওয়ার পরও জীবন ভরপুর আনন্দের সাথে কাটাচ্ছেন, আর আমরা দুজন। সেই দিন আমি তাড়াতাড়ি করে আমার সমস্ত কাজ শেষ করলাম আর তারপরে নিজের শ্বশুর শাশুড়ির ঘরে গিয়ে লুকিয়ে পড়লাম। আমি এমন জায়গায় লুকালাম যেখান থেকে আমি তো তাদেরকে দেখতে পাবো, কিন্তু তারা দুজন আমাকে দেখতে পাবে না। কিছুক্ষণ পর তারা দুজনে ছাদ থেকে নেমে ঘরের মধ্যে ঢুকলো। আমার খুব ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু তাদের দুজনের রহস্য জানার ইচ্ছায় আমি আমার ঘুমকে বিসর্জন দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমার সমস্ত অপেক্ষার অবসান হলো। হায়, একই দৃশ্য আমি আমার চোখের সামনে দেখছি। আমার নাম রূপালী। আমাদের ছোট্ট ফ্যামিলিতে আমার মা বাবার সঙ্গে আমি থাকতাম। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা মা আমাকে এত বেশি ভালোবাসতেন যে তারা আমার সমস্ত চাহিদা এবং জেদ পূরণ করতেন।
বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে আমি ছোটবেলা থেকে জেদি টাইপের ছিলাম। আমি যখন কলেজে ভর্তি হলাম তখন কণিকা নামের একটা মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। কণিকা খুব ভালো মেয়ে, ও আমাকে খুব ভালোবাসতো। আমার ওর সবচেয়ে ভালো ব্যাপার এটাই লাগতো যে ও খুব ভালো চরিত্রের মেয়ে ছিল। ও সবসময় আমার সৌন্দর্যের প্রশংসা করত, আর আমি ওর প্রশংসা শুনে খুশি হয়ে যেতাম। কলেজে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে ছিল, আর কলেজ গ্রাউন্ডে অনেক রকমের দৃশ্য দেখতে পাওয়া যেত, যার মধ্যে কিছু এমন ছিল যেটা দেখে আমি লজ্জায় চোখ ফিরিয়ে নিতে বাধ্য হতাম। কলেজে বেশিরভাগ মেয়েদেরই বয়ফ্রেন্ড আছে। তারা সবসময় একে অপরের হাত ধরে ঘুরত, গল্পগুজব করতে থাকতো। আমি প্রায়ই কাজলির কথা ভাবতাম, যে দেখতে তো একদমই নর্মাল টাইপের ছিল, কিন্তু ওর বয়ফ্রেন্ড ওকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসত। আমিও কারো থেকে কম ছিলাম না। আমাকেও অনেক ছেলেই নিজেদের ভালোবাসার কথা বলেছে, কিন্তু আমি কাউকেই পাত্তা দিতাম না। আমার বাবা মা আমাকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করার পরেও এই ব্যাপারে আমার একদমই স্বাধীনতা ছিল না। মেয়েদের এইভাবে ছেলেদের সাথে বন্ধুত্ব করা, কথাবার্তা বলা তারা খুবই খারাপ মনে করতেন। আমাদের এলাকায় এইসব ব্যাপার নর্মাল ছিল, তারপরেও আমার বাবা মা এসব দেখে রেগে যেতেন। আমার ক্লাসে একটা ছেলে ছিল যে আমার উপরে পুরো ফিদা ছিল। সে সবসময় আমার পিছন পিছন ঘুরতে থাকতো, আমার সঙ্গে কথা বলার বাহানা খুঁজতে থাকতো, কিন্তু আমি তার মুখ অবধি দেখতাম না। আর আমার এরকম ছেলে একদমই পছন্দ ছিল না। গত কয়েকদিন থেকে আমার জ্বর হয়েছিল, তাই আমি কলেজে যেতে পারছিলাম না। আমাকে কয়েকদিন কলেজে দেখতে না পেয়ে সেই ছেলেটা আমার খোঁজ নিতে আমাদের বাড়িতে অবধি চলে এলো। তখন এই ব্যাপারটা আমার বাবা মায়ের খুব খারাপ লেগেছিল। আমি ঠিক হয়ে যখন কলেজে গেলাম তখন সেই ছেলেটা আমাকে থামালো আর নিজের ভালোবাসার কথা বলতে লাগলো। আমাকে বলতে লাগলো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচব না। কিন্তু আমি তাকে নিষেধ করে দিলাম। তখন সে আমার হাত ধরে নিল। এই জিনিসটা আমার একদমই ভালো লাগেনি, আর আমি তার গালে একটা থাপ্পড় মেরে দিলাম। এরপরে আমি সেখান থেকে বাড়িতে চলে আসি। এরপরেও সেই ছেলেটা প্রতিদিন আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকতো, আমার সাথে কথা বলার চেষ্টা করতে থাকতো, কিন্তু আমি ওর সাথে কথা বলতাম না। একদিন সে আমার কাছে এসে খুব অনুনয় বিনয় করলো যে ব্যাস একবার সে আমার সাথে কথা বলতে চায়। সে আমাকে দেখা করার জন্য ডাকলো। যখন আমি সেখানে গেলাম তখন সে আবারও আমাকে নিজের ভালোবাসার কথা বলতে থাকলো, আর আমি তাকে মানা করতে থাকলাম। কিন্তু আমার কপাল খারাপ যে সেই পার্কে আমার বাবা উপস্থিত ছিল। যখন বাবা আমাকে এই অবস্থায় দেখলো তখন তিনি রেগে মেগে আমার কাছে এসে সেই ছেলেটাকে মারতে লাগলেন, আর আমাকে নিয়ে সোজা বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে বাবা আমাকেও একটা থাপ্পড় মারলেন। এরপরে বাবা আমার কোনো কথা না শুনে আমার পড়াশোনা বন্ধ করে আমার বিয়ে দিয়ে দিলেন। যাই হোক, আজ আমি শ্বশুর শাশুড়ির রহস্য জানার জন্য তাদের ঘরে লুকিয়ে বসেছিলাম, আর ভাবছিলাম যে আজকে আমি দেখতে পাবো আমার শ্বশুর কিভাবে নিজের স্ত্রীকে ভালোবাসা জানান, আর কিভাবে তাকে এতটা খুশি রাখেন, যেখানে আমার স্বামী কখনোই আমাকে এরকম খুশি করতে পারে না। তাই তো আমি এই রহস্যটা জানতে চাইতাম। আমি জানতে চাইতাম যে আমার শ্বশুর এমন কী জিনিস ব্যবহার করেন যার কারণে তার ক্ষমতা এতটা বেড়ে গেছে। আমি চাইতাম সেই জিনিসটা জেনে আমিও আমার স্বামীকে ব্যবহার করাবো। তাই সেটা দেখার জন্যই সেই দিন আমি তাদের ঘরে লুকিয়ে পড়ি। কিন্তু যা কিছু আমি দেখলাম সেটা আমাকে পুরো হতভম্ব করে দিল। অনেকক্ষণ ধরে আমি উৎসুক হয়ে তাদের দুজনের দিকে দেখতে থাকলাম। তারপরে না চাইতেও আমি উঠে দাঁড়ালাম আর তাদের দুজনের সাথে মিলে সেই সব করতে লাগলাম। প্রথমে তো তারা দুজনে হতবাক হয়ে আমাকে দেখতে লাগলো। তারা বুঝতে পারছিল না যে এই সময় আমি তাদের ঘরে কিভাবে এলাম। এরপরে আমি তাদের সাথে সেই সব করতে করতে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম। এরপরে আমি দৌড়ে বাথরুমে গিয়ে দরজা আটকে নিজেকে ঘষে ঘষে পরিষ্কার করতে লাগলাম। অনেকক্ষণ ধরে নিজেকে পরিষ্কার করার পরে যখন আমি বাথরুম থেকে বাইরে বেরিয়ে সামনে আমার স্বামীকে চিন্তিত মুখে বসে থাকতে দেখলাম, আমি তাড়াতাড়ি নিজেকে কন্ট্রোল করলাম আর তার পাশে বসে তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি ঠিক আছো তো? তোমাকে এতটা চিন্তিত লাগছে কেন? তুমি কি নিয়ে এত চিন্তিত? আমার স্বামী বলতে লাগলো, ওই যে আমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছিল না, জানি না হঠাৎ ওর কি হয়েছে, কিছু বুঝতেই পারছি না। রাতে তো ঠিকই ছিল, আজকে যখন আমি গেলাম তখন দেখলাম ওর অবস্থা হঠাৎ করে এত বেশি খারাপ হয়ে গেছে যে ওর একদমই জ্ঞান ফিরছিল না। ওকে হাসপাতালে ভর্তি করিয়ে এলাম, ওকে নিয়েই একটু টেনশন আছি। এরপরে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমাকে এরকম লাগছে কেন? যদি তোমার বাবা মায়ের কথা খুব বেশি মনে পড়ে তাহলে আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি
তাতে মাথা নাড়িয়ে চোখ বন্ধ করে নিজের মাথা স্বামীর কাঁধের উপর রাখলাম। স্বামীর কাঁধে মাথা দিয়ে ভাবতে লাগলাম, বিয়ের আগে আমার জীবন কত সুন্দর ছিল। অনেক দিন হয়ে গেছে মা বাবাকে দেখেছি। এখন মা বাবার কথাও আমার খুব বেশি মনে পড়তো। বন্ধু বান্ধবী, নিজেদের বাড়ি, সব কিছু আমার খুব মনে পড়তো। সেখানে আমি সমস্ত চিন্তা আর বন্ধন থেকে মুক্ত ছিলাম। কিন্তু এখানে এসে আমি গভীর বন্ধনে আটকে গেছি। পরের দিন আমার স্বামী আবার বন্ধুর সাথে দেখা করতে গেছিল। সেখান থেকে ফোন করে জানালো যে সে আজকে বাড়িতে আসতে পারবে না। আজকে আমার আবার ইচ্ছা ছিল যে আমি আমার শ্বশুর শাশুড়ির ঘরে রাত কাটাবো। হয়তো আমার শাশুড়ি ব্যাপারটায় আন্দাজ করে ফেলেছেন। তাই তো তিনি আমাকে রাগী গলায় বললেন, যদি আজকে রাতে তুমি আবার আমাদের ঘরে আসো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। আর আমি তাকে বললাম, মা, আপনি কেন আপত্তি করছেন? শ্বশুরের তো আমার এই ব্যাপারটায় কোনো আপত্তি নেই, তাহলে আপনি কেন আমাকে নিষেধ করছেন? এরই মধ্যে আমার শ্বশুরও সেখানে এসে গেলেন। আর যখন আমাদের দুজনকে কথা বলতে দেখলেন, তখন তিনি আমাদের কাছে এসে দাঁড়িয়ে বললেন, কি নিয়ে কথা বলছো তোমরা দুজন? শাশুড়ি কিছুই বললেন না, কিন্তু আমি ধীর গলায় তাকে বললাম যে, মা আমাকে রাতের বেলা আপনাদের ঘরে যেতে নিষেধ করেছেন। এটা শুনেই আমার শ্বশুর খুব রেগে গেলেন। আর তিনি রাগী চোখে আমার শাশুড়ির দিকে তাকিয়ে বললেন যে, তোমার বৌমাকে নিষেধ করা একদমই উচিত হয়নি। এরও আমার উপরে ততটাই অধিকার আছে যতটা তোমার আছে। আর তুমি একে মানা করছো? যে কাজ তুমি নিজে করতে পারছো না সেটা তো তুমি ওকে দিয়ে করাতে পারো। এ কথা বলে আমার শ্বশুর চলে যাওয়ার পরে আমার শাশুড়ি বলতে লাগলো, যদি তুমি আমাদের ঘরে আজকে আসো তাহলে আমি তোমার স্বামীকে তোমার বিরুদ্ধে করে দেব। শাশুড়ির মুখে কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম। যদি তিনি আমার স্বামীকে আমার বিরুদ্ধে করে দেন তাহলে সে আমার উপরে রাগ করতে থাকবে, আর এইসব সহ্য করা আমার জন্য কঠিন হয়ে পড়বে। আমি ভালোভাবেই জানতাম আমার স্বামী একটা রাগী মেজাজের মানুষ। তার মাথায় যদি কোনো কথা একেবারে ঢুকে যায় তাহলে সেটা বের করা সহজ না। আজও আমার সেই দিনের কথা মনে আছে, যেদিন প্রথম আমি রাতের দিকে একবার ঘরের বাইরে গেছিলাম। তখন সে আমার উপরে কীরকম রেগে গেছিল আর নিষেধ করেছিল। সেদিন আমি তার চোখের সন্দেহ দেখে ভয় পেয়ে গেছিলাম। এখন যদি আমার শাশুড়ি তাকে কিছু এমন বলে দেয় তাহলে আমার কি হবে? ও তো নিজের মায়েরই কথা বিশ্বাস করবে, তার কথাই ধ্রুব সত্য বলে মেনে নেবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার শাশুড়ির কথা শুনে চলবো, তার সাথে মিলেমিশে থাকবো, ভুল করেও তাকে রাগাবো না, যাতে সে আমার স্বামীকে আমার বিরুদ্ধে করার চেষ্টা না করেন। এটা ভেবেই আমি রাতের খাবার খাওয়ার পরে তাড়াতাড়ি করে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। আমি মনে প্রাণে চাইছিলাম যে আজকেও আমি শ্বশুরের ঘরে যাই, আর কালকে যেমন আমি শান্তি পেয়েছিলাম সেরকমই শান্তি আজকেও পাই। কিন্তু তারপরে যখন আমার শাশুড়ির কথা মনে পড়ল তখন আমি চুপচাপ থেকে ঘরে বসে রইলাম। কিছুক্ষণ পরেই দরজায় ঠকঠক আওয়াজ হতে লাগলো। আমি দরজা খুলে দেখলাম আমার সামনেই আমার শ্বশুর দাঁড়িয়ে আছেন। তিনি আমার দিকে অবাক চোখে তাকিয়ে বললেন যে, তোমার আজকে আমার ঘরে আসার কথা ছিল, কিন্তু এখনো তুমি আসোনি কেন? তার কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম আর বললাম যে আজকে আমার শরীর ঠিক নেই। আমার শ্বশুর কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপরে বলতে লাগলেন, আমি জানি তুমি কেন যেতে চাইছো না। আমি তার মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। সে বলতে লাগলো, তুমি হয়তো তোমার শাশুড়ির কারণে না বলছো, তার ভয়ের কারণেই তুমি যেতে চাইছো না। চিন্তা করো না, সে তোমাকে কিছুই করবে না। আমি তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। এখন তুমি তাড়াতাড়ি করে এসো, আমি তোমার অপেক্ষা করছি। শ্বশুরের কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম। শান্তির একটা পরশ আমার সারা শরীরে খেলে গেল। এরপরে আমি তাড়াতাড়ি করে আবারও তাদের ঘরে গেলাম। গিয়ে দেখলাম তারা দুজনে সেই কাজ শুরু করে দিয়েছে। আমিও সঙ্গে সঙ্গে আবারও তাদের সাথে মিলে গেলাম। আজকে তো আমার শাশুড়ি কালকের থেকেও তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লেন। কিছু সময়ই পরেই সে হাঁপাতে শুরু করে দিল। আমার শাশুড়ি হাঁপাতে হাঁপাতে বলল যে আজকে আমার শরীর ঠিক নেই, আজকে আর আমি এসব করতে পারবো না। তখনই আমার শ্বশুর বলতে লাগলো যে তোমার কি এমন হয়েছে? দিন দিন তুমি খুব কম সময় দিতে শুরু করেছো, খুব তাড়াতাড়ি তুমি ক্লান্ত হয়ে পড়ছো। তাড়াতাড়ি করে আমার এখানে এসো, আর যদি তুমি নিজের ইচ্ছায় না আসো তাহলে আমি রেগে যাব। এ কথা শুনে আমার শাশুড়ি আবার আমাদের দুজনের সাথে মিলে গেল। অনেক সময় পর্যন্ত আমরা ওই কাজে ব্যস্ত থাকলাম। কিছু সময় পরে আমার শাশুড়ি আবার একদিকে হয়ে গেল আর বলতে লাগলো আজকে আর আমার হিম্মত নেই। তারপরে আমরা দুজনেই এই কাজ করতে থাকলাম। আর তারপরে অনেকক্ষণ পরে যখন আমি ক্লান্তিতে চুরচুর হয়ে গেলাম
তখন আমার শ্বশুর নিজেই আমাকে বলতে লাগলো যে এখন তুমিও চলে যাও, খুব ক্লান্ত হয়ে গেছো। আমি ক্লান্ত শরীরে আমার নিজের ঘরে এসে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আজকে তো আমি কালকের থেকে বেশি আনন্দ পেয়েছি। এসব ভাবতে ভাবতেই আমি ঘুমের দেশে হারিয়ে গেলাম। আজকে আমার স্বামীর ফিরে আসার কথা ছিল। আমি তার পছন্দের রঙের কাপড় পরলাম, সুন্দর করে মেকআপ করলাম আর ভালো দেখে একটা পারফিউম লাগিয়ে তার ফিরে আসার অপেক্ষা করতে থাকলাম। তখনই তার ফোন এলো যে আজকেও সে বাড়িতে আসতে পারবে না, আজকেও তাকে সেইখানেই থাকতে হবে। এটা শুনে আমার মন ভেঙে গেল। আমি তার জন্য এত সেজে গুজে রেডি হয়েছিলাম, আজকে রাতের জন্য কত কিছু না ভেবে রেখেছিলাম, কিন্তু সে ঘরেই আসবে না। আমি বসে বসে এইসবই ভাবছিলাম। এমন সময় আবার দরজায় ঠকঠকের আওয়াজ হলো। আমি দরজা খুলে দেখলাম সামনে আমার শ্বশুর দাঁড়িয়ে আছে। তার নজর যখন আমার মুখের উপর পড়লো তখন সে অদ্ভুত আন্দাজে আমাকে দেখতে লাগলো আর বলতে লাগলো, আজকে তো তোমাকে খুব সুন্দর লাগছে। আমি আজকে আবার তার ঘরে এলাম আর আমরা তিনজনে মিলে আবার সেসব করতে শুরু করলাম। এখন আমার এই কাজটা এত ভালো লাগলো যে মনে হচ্ছে আমি প্রতিদিনই এই কাজ করি। পরের দিন আমার স্বামী বাড়িতে ফিরে এলো। সে আমাকে তার হৃদয় ভরা ভালোবাসার কথা শোনাতে লাগলো। সে আমাকে ছাড়া কতটা কষ্টে ছিল আর আমাকে কতটা মিস করেছে এই সব বলতে লাগলো। তার কথা শুনে আমিও খুব খুশি হয়ে গেলাম আর মনে মনে ভাবলাম, যাই হোক, আর তার আমার কথা মনে তো হয়েছে আর আমার অভাবও সে বুঝতে পেরেছে, এটাই অনেক। তখনই আমি ওর হাতে আমার মাথা রেখে তারপরে শান্তিতে ঘুমিয়ে গেলাম। এখন তো আমি প্রতিদিনই আমার স্বামীর ঘুমিয়ে যাওয়ার পরে শ্বশুর শাশুড়ির ঘরে চলে যাই আর তারপরে মধ্যরাত অবধি আমরা সেই কাজই করতে থাকতাম। একদিন যখন আমি আমার শ্বশুরের ঘর থেকে ফিরে এলাম তখন দেখলাম আমার স্বামী খুব রেগে আছে। আমাকে বলতে লাগলো, আমি তোমাকে মানা করেছিলাম না যে তুমি রাতে ঘরের বাইরে যাবে না, কিন্তু তুমি আমার কথা না শুনে কোথায় গিয়েছিলে? আমি তার পাশে বসে বললাম যে আমি তোমার মায়ের ঘরে ছিলাম। এ কথা শুনে ও অবাক হয়ে গেল যে তুমি এত সময় ধরে মায়ের ঘরে কি করছিলে? ও সন্দেহের চোখে আমাকে দেখতে লাগলো। আমি বলতে লাগলাম যে তার সাথে আমার কাজ ছিল, এই কারণে আমি তার কাছে গিয়েছিলাম। এ কথা শুনে ও চুপ হয়ে গেল। তারপর সে আর কোনো কথা বলল না। এরপরে যখন আমি প্রতি 2-3 দিন অন্তর অন্তর শান্তি পাওয়ার জন্য আমার শ্বশুর শাশুড়ির ঘরে যেতে থাকতাম, তখন আমার স্বামী আমাকে এই কথা জিজ্ঞেস করতে লাগলো যে মায়ের কাছে কি কাজ করতে যাও? আমি তাকে কিছুই না বলে সেখান থেকে চলে যেতে লাগলাম। বাপি আমাকে টেনে বিছানার উপরে ফেলে দিল আর রেগে বলতে লাগলো, তোমাকে আজকে বলতেই হবে তুমি মায়ের ঘরে কি কাজ করতে চাও। বাপিকে এতটা রাগী দেখে আমি ভয় পেয়ে গেলাম আর ভয়ের চোটে আমি তাকে সব কথা বলতেই যাচ্ছিলাম। ঠিক তখনই দরজায় ঠকঠক আওয়াজ হলো। আমার স্বামী গিয়ে দরজা খুলল। সামনে আমার শ্বশুর দাঁড়িয়েছিল। শ্বশুরের বাপির সাথে কাজ ছিল, এই কারণে বাপি শ্বশুরের সাথে চলে গেল। তখন আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। এরপর এক রাতে যখন আমি শ্বশুরের ঘরে গেলাম তখন হয়তো বাপি ঘুমোয়নি। ও আমাকে খুঁজতে খুঁজতে শ্বশুর শাশুড়ির ঘরে চলে এলো আর আমাদের সবাইকে একসাথে এই কাজ করতে দেখে হতবাক হয়ে গেল। বাপি যখন আমাদের তিনজনকে এক পায়ে দাঁড়িয়ে পূজা করতে দেখলো তখন ওর গলা দিয়ে চিৎকার বেরিয়ে এলো আর বলতে লাগলো, এইসব তোমরা সবাই মিলে কি করছো? তখনই আমার শাশুড়ি তার দ্বিতীয় পা মাটিতে রেখে দিল আর সোফার উপরে বসতে বসতে বলল, অনেক দিন থেকে তোর বাবা এই পুজো করছে। তার বক্তব্য হলো এই যে এইভাবে এক পায়ের উপর দাঁড়িয়ে পুজো করলে ভগবান খুব খুশি হন আর মানুষের সেই সব আশা পূরণ হয় যা তারা মনে প্রাণে প্রার্থনা করে। কিন্তু আমি এতে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাই। কিন্তু তোর বউ আর তোর বাবা তো অনেকক্ষণ ধরে এই পুজো করতে থাকে, জানি না এরা কেন ক্লান্ত হয় না। এসব দেখে আর শুনে আমার স্বামী আমার দিকে হাসি মুখে দেখলো আর বলতে লাগলো, হ্যাঁ, আমার বউ খুব ভালো আর কখনোই সে কোনো ভালো কাজ করতে ক্লান্ত হয় না। এই কথাটা সে সত্যিই খুশি হয়ে মন থেকে বলেছিল। কিন্তু এটা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। এরপরে আমার স্বামীও আমাদের সাথে এই কাজে যুক্ত হয়ে গেল আর আমরা চারজনে মিলে রোজ এইভাবে এক পায়ের উপর দাঁড়িয়ে ভগবানের সামনে পূজা করি।